দৃশ্যমান রূপে বেলির শরীর কেঁপে উঠল। চমকে মুহূর্তে নিঃশব্দে ফুপিয়ে উঠল। দু চোখ ভরে জল উপচে পড়ল। ফর্সা নাক মুখ মুহূর্তেই করুণ হয়ে গেল। তার হঠাৎ কান্নায় তৃষ্ণা মোটেও বিচলিত হলো না, আড়ালে মৃদু হাসল বরং। তার তো বেলিকে কাঁদাতে দারুণ লাগে। মেয়েটা অল্পতেই কেঁদে দেয়, একটু উচ্চস্বরে কথা বলা যায় না। এত কাদার কি আছে তৃষ্ণা জানে না, তবে সে চাই মাঝে মধ্যে বেলি কাঁদুক, তৃষ্ণা মন দিয়ে দেখবে। তবে তা একান্তই। মাঝ রাস্তায় কাদার মানে হয় না। তৃষ্ণা জিপগাড়ি থেকে সশব্দে নামে, গলার স্বর উঁচিয়ে বলে, এই নোমান, একটা পানির বোতল পাঠা, আমার ম্যাডামের গলা শুকিয়ে গেছে কাঁদতে কাঁদতে। নোমান রসিকতার স্বরে চেঁচিয়ে জবাব শুধাই, ভাই মলম পট্টিও পাঠাই, ভাবি ব্যান্ডেজ কইরা দিবে, দেখেন না কেমন কষ্ট পাইতেছে আপনারে দেখা। কথাগুলো তৃষ্ণাকে আনন্দ দেয়। সে হাসিটুকু আড়াল করে শুধাই কান্নারত মাথা নুইয়ে রাখা বেলিকে, আমার জন্য কষ্ট পাচ্ছিস বুঝি? কান্নার তোরে বেলি নাকের পাটা দুটো ফুলে উঠছে, শ্বাস আটকে আসছে, গাল দুটো চোখের জলে ভিজে একাকার। সে ওই ভেজা চোখ তুলে একটিবার চাই ক্ষতর দিকে, ফের দৃষ্টি নামায়, বলে, আপনি খুব অদ্ভুত, খুব শক্ত। তৃষ্ণা হাসে, মাথা নোয়ায় বেলির সামনে, শুধাই, শক্ত কীভাবে বুঝলি? ধরিসই তো নাই আমাকে। বেলি ভ্যাবাচেকা খেয়ে কান্নার মধ্যেও হেঁকচে তোলে, আহত গলায় বলে, শক্ত মনের না হলে কিভাবে এমন জখম নিয়ে বসে আছেন? তৃষ্ণার হাসি চওড়া হয়, চোখের ভেতরে যেন পদ্ম ফুটেছে। সে আওড়ায় নরম গলায়, আমার ননির পুতুল। বেলি শোনে না। সে তৃষ্ণার ক্ষত এবং নিজের কান্না নিয়ে যে বড্ড ব্যস্ত। তার তৃষ্ণার কথা কিংবা নোমানের ভাবিডাক কিছুই মস্তিষ্কে এসে পৌঁছাতে পারেনি। এবারে তৃষ্ণা চাপা গলায় ধমক দেওয়ার অভিনয় করে, থাম এবার, এমনভাবে কাঁদতে হবে কেন? বেলি আরও গুটিয়ে নেয় মাথাটা, প্রত্যুত্তরে মৃদু স্বরে আওড়ায়, আপনি মারামারি করেন কেন? তৃষ্ণা হাসিটুকু গিলে নেয়, বললাম না ফুটবল খেলেছি, কানে যায় না? নোমান পানি আনছে, খা, খেয়ে স্কুল যা। এগিয়ে দেওয়া বোতলখানা বেলি ধরল না, জেদ ধরে দাঁড়িয়ে রইল নত মুখে। তৃষ্ণা মহাবিরক্ত, কি করতে বলতেছে? ডাক্তার কি ধরে বেঁধে আনবে এই সাত সকালে? নোমান সুযোগ বুঝে আলগোছে ফার্স্ট এইড বক্স এগিয়ে দিল। তৃষ্ণা বিরক্ত চোখে চাইতেই বেচারা পালালো। বেলির দৃষ্টি ওই ফার্স্ট এইড বক্সের ওপরেই। মানুষের আনাগোনা কিছুটা বেড়েছে, কেউ আর চোখে এদিকে তাকাচ্ছে। গুণধর তৃষ্ণাকে কে না চেনে? হাত ঘড়িতে দৃষ্টি তাক করে তৃষ্ণা, 6:10 মাত্র। স্কুলের দরজাও তো খোলেনি এখনো, এত তাড়াতাড়ি কেন আসছিস? বাবলু কই? বাসায়। তৃষ্ণা দীর্ঘশ্বাস ফেলে প্রশ্ন করে, খাইছিস? বেলি মাথা নাড়ায়, খাইনি। তৃষ্ণা গাড়িতে উঠে বসে, স্টার্ট করার পূর্বে চেঁচিয়ে আবিদের উদ্দেশ্যে বলে, মানিব্যাগ দিয়ে যা। আবিদ ছুটে এসে মানিব্যাগটা দিয়ে যায়। যাওয়ার পূর্বে ফিসফিসিয়ে জানাই, ভাই মাত্র 6,000 ভাঙছি। তৃষ্ণা অতিষ্ঠ গলায় বলে, থাক তোরা, আমি আসতেছি। পরপর বেলিকে ধমকায়, দাঁড়িয়ে আসিস কেন, কোলে করে উঠাবো? দু হাতে এগিয়ে ফার্স্ট এইড বক্সটা ব্যাগের উপরে বুকের সাথে জড়িয়ে নেয়। গাড়ির অপর প্রান্তে গিয়ে উঠে বসে ড্রাইভিংয়ের পাশের সিটে। তৃষ্ণা গাড়ি স্টার্ট করেছে, দক্ষতার সহিত হুইল ঘোরাচ্ছে। তীক্ষ্ণ দৃষ্টি রাস্তায় নিবদ্ধ করে হুড়মুড়িয়ে পিচঢালা রাস্তা ধরে এগিয়ে চলে সামনে। দুধারে গিয়েছে নদী, বড় বড় নারিকেল সুপারি গাছ। বেলি মৃদু গলায় প্রশ্ন করে, কই যাচ্ছি? তৃষ্ণা নির্বিকার জবাব, তোকে বেচতে। বেলি গলা নামিয়ে আওড়ায়, আমাকে কেই বা কিনবে? তৃষ্ণা সাবলীল বলে, আমি? বেলি আশ্চর্য হয়ে আর চোখে তাকায়, পরপর লজ্জায় নুইয়ে ফেলে মাথা। হৃদয়ে প্রশ্ন করতে চায়, কেন কিনবেন? মুখে সেই প্রশ্ন করার সাহস পায় না, কখনো পাবেও না। অনেক প্রশ্ন আছে তার ছোট মনে, অনেক। এই যে তৃষ্ণা সবার মধ্যে শুধু তাকেই কথা শোনায়, শাসন করে, আগলে রাখে, খুব মনোযোগ সহকারে তার দিকে তাকিয়ে থাকে, তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, সর্বদা নজরে রাখে, আদেশ করে। এগুলো কেন করে? এই প্রশ্নের উত্তর বেলির জানা নেই। তবে ইদানিং হৃদয়টা একটি সাংঘাতিক ভয়ঙ্কর জবাব দেয়, খুবই ভয়ানক সেই জবাব। বিশ্বাস করতে ইচ্ছে হয়, কিন্তু সাহস হয়ে ওঠে না। আয়শা হোটেল হিমাদ্রি নদীর শেষ প্রান্তে, ঘন জঙ্গলের আড়ালে।
প্রাকৃতিক সৌন্দর্যের ছায়ায় বিদেশি কাঠের সৌন্দর্যে গড়ে উঠেছে মজবুত এই হোটেলটি, যা দোতলা। বিদেশি সব কারুকার্য করা প্রত্যেকটি কাঠে, আলিশান প্রাসাদের মতো বড়সড়। এ হোটেলে আধুনিকতার ছোঁয়া আছে, থাকছে বিভিন্ন সুযোগ সুবিধা, সাথে নানান ধরনের উপভোগের সরঞ্জাম। এখানে ভিড় সবসময় থাকে, বিশেষ করে শীতকালে অতিরিক্ত বেশি হয়। ভ্যাকেশনে মানুষ আসে, আষাঢ় মাসে আবার খানিকটা কম আসে ট্যুরিস্ট। যেমন এখন এই হোটেল তৈরি হয়েছে 1990 সালে, তৈরি করেছেন মৃত শামসুল হক। হোটেলের নামকরণ করেছেন একমাত্র মেয়ের নামে। এখন হোটেলটি পরিচালনা করেন তার মেয়ে আয়শা। সে এখন 38 বছর বয়সী নারী। বিয়ে করেছিলেন 18 বছর বয়সে। বিয়ের 2 বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় স্বামী মারা যায়। তারপর আর বিয়ে করেননি। সারা জীবন একাই কাটিয়ে দিতে চেয়েছিলেন, তবে তা আর সম্ভব হয়নি। বুড়ো বয়সে দ্বিতীয় বিয়ে করেন, সাংঘাতিক অপ্রস্তুত পরিস্থিতিতে, খানিকটা বাধ্য হয়েই। সদর দরজা ঠেলে তৃষ্ণার জিপ গাড়িটা ঢুকেছে সবে, পার্কিং এরিয়ায় থেমেছে। তৃষ্ণা নামে, হাত বাড়িয়ে নেয় বেলির ব্যাগ। গাড়ির পেছনের বোনেটে খুলে ওর ব্যাগ রাখে। বেলি ফার্স্ট এইড বক্স বুকে চেপে নেমে এসেছে। আগ্রহী চোখে চারিপাশ নজর বোলাচ্ছে। মুগ্ধ হোটেলটি সে মুগ্ধ চোখে দেখছে। এত সুন্দর বুঝি হোটেল হয়? তৃষ্ণা বেলির পাশেই, ফোন বাজে তার। পকেট থেকে ফোন বের করে কানে গুঁজে গম্ভীর কণ্ঠে কথা বলতে নিয়ে বেলিকে চোখের ইশারায় সামনে হাঁটতে বলে। বেলি সামনে এগোতেই সে পিছু নেয়। হোটেলের মুখোমুখি অবস্থানের পাশে কাউন্টার। ম্যানেজার আনোয়ার সাহেব স্যুট কোট পরে দাঁড়িয়েছিলেন। তৃষ্ণাকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে ওঠে। ঠোঁটের কোণ ঘেঁষে ছোট্ট অমায়িক হাসি। দ্রুত পায়ে এগিয়ে এসে সালাম জানাই। ডাকেন স্যার? তৃষ্ণা কথা বলে ফোন পকেটে চালান করে শুধাই, কি খবর আনোয়ার? আনোয়ার আর চোখে বেলিকে একবার দেখে নেয়। বিনয়ী গলায় জবাব দেয়, আলহামদুলিল্লাহ ভালো স্যার। অনেকদিন পর এসেছেন। রুম ক্লিন আছে, চাবি নিয়ে আসবো? হ্যাঁ। মামি আছে? জি, ভাগ্যক্রমে ম্যাম কিছুক্ষণ আগে এসেছেন। কথা বলছেন ব্যাক সাইডে। আমি খবর পাঠাচ্ছি। তৃষ্ণা মাথা দোলায়। খবর দিন, আর খাবার লাগানোর ব্যবস্থা করুন, আমি আসছি। তারপর নিজে পা ফেলে কাউন্টার থেকে চাবি নেয়। বেলিকে সাথে নিয়ে এগোয় পশ্চিমের কর্নারের রুমের দিকে। রুমটা তাদের জন্য বরাদ্দ, মূলত তাদের বলতে সে, তার মামা আয়ুশ খান, আবির এবং তার 3 ভাইয়ের জন্য। মামা, ভাগ্নে ও ভাইদের প্রয়োজনীয় অনেক সরঞ্জাম এখানে রয়েছে। রুমে প্রবেশ করেই তৃষ্ণা কাঠের আলমারি খুলেছে। প্যান্ট টি শার্ট নিয়ে বেলিকে বসতে বলে ওয়াশরুমে ঢুকেছে। বেলি বাধ্য মেয়ের মতো বসে। আগ্রহ চোখে দেখে ঘরের সব কিছু। রুচিসম্মত ঘরের যাবতীয় জিনিসপত্র, সাদামাটা তবে আকর্ষণীয়। জানালা খোলা, ঘর আলোকিত। বেলি উঠে এসে জানালার সামনে দাঁড়ায়। এখান দিয়ে হিমাদ্রি নদী দেখা মিলছে। সূর্যের আলোয় জলজল করছে অথই জল। নৌকা যাচ্ছে হেলে দুলে। কিছু জেলেদের মাছ ধরতে দেখা যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা গোসলে নেমেছে। বেলি মনোযোগ সহকারে দেখছিল। এ সময় দরজা খোলার শব্দে হকচকিয়ে গেল, মাথা ঘোরালো। দরজা ঠেলে ভেতরে এসেছে শ্যামবর্ণের একজন রূপবতী নারী। চমৎকার তার মুখের গড়ন, হাঁটার ধরন। অজানা নারী হাসলেন গোলাপি ঠোঁট রাঙিয়ে। বেলি অপ্রস্তুত হলো, সঙ্গে মুগ্ধ। খানিক চমকালো, ভরকালো। মিয়ে যাওয়া গলায় সালাম জানালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভয় পাচ্ছ বেলি? ভয় পেও না। অপরিচিত অজানা মানুষের মুখে নিজের নাম শুনে ভীষণভাবে চমকালো মেয়েটা। আয়শা মুখোমুখি এসে দাঁড়িয়েছেন। বেলির গাল কতটাই না সহজভাবে ছুঁয়ে দিলেন। মাথা ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পরখ করে পরপর অপ্রস্তুত বেলির মাথায় একটা চুমু বসালেন। মাশাল্লাহ, একদম পুতুল, ছোট্ট পুতুল। আমাকে চিনেছ? আমি আয়শা, মামি বলে ডাকতে পারো। আয়শা। বেলি এই নাম পূর্বে শুনেছিল। এই নামে বিভিন্ন কানাঘুষা আলোচনা সমালোচনা সে শুনেছে। লোকজন বলে বেরিয়েছে তৃষ্ণার মামা মন্ত্রী আবির একজন বিধবা নারীকে বিয়ে করেছেন, যার নাম আয়শা। দেখি বসো, তোমার সাথে একটু কথা বলি। কেমন আছো? বেলি এবার উতলা হয় প্রত্যুত্তর করতে। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আয়শা হেসে বলে, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক ভালো রেখেছেন। কেমন যাচ্ছে তোমার পড়াশোনা? বেলির অপ্রস্তুত ভাব আর নেই। এমন অমায়িক মানুষের সামনে থাকা সম্ভব না। হেসে বলে, খুব ভালো।
আয়শা চোখে স্নেহর সাগর। 30 থেকে শুনলাম তুমি এপারের স্কুলে ভর্তি হয়েছ, সত্যি? জি, এই 2 মাস হচ্ছে। আয়শা চট করে দুষ্টুমি করে বলেন, তা আজ বুঝি স্কুল নেই? স্কুল ড্রেস পরে ঘুরতে চলে এসেছো, নাকি ওই দুষ্টু তোমাকে স্কুল থেকে তুলে এনেছে? বেলি দ্রুত দুপাশে মাথা নাড়ালো, বোঝালো তৃষ্ণা তুলে আনেনি, যেন ইশারায় যথেষ্ট নয়। তৃষ্ণা সাফাই গাইতে মিনমিনিয়ে বলল, স্কুলে খেলাধুলা চলছে তো, তাই আমি আয়শা শব্দ করে হেসে উঠলেন। বেলির মাথায় হাত বুলিয়ে বললেন, দুষ্টুমি করছি মামি, তুমি এসেছো এতে আমি ভীষণ আনন্দিত। খুব ভালো করেছো এসে। জানো তো, কত করে তৃষকে বলেছিলাম তোমাকে নিয়ে আসতে, তবে কথাই শোনে না। ভাগ্যিস আজ এনেছে, তাই তো তোমাকে সামনাসামনি দেখতে পেলাম। ছবিতে দেখা আর মুখোমুখি দেখা কি এক? বেলি ফাঁকা হাসে, লজ্জা পায়, আপন মনে হারিয়ে যায় শেষের কথাটুকুতে। ছবি দেখেছে? বেলির? কে দেখিয়েছে? তৃষ্ণা? কিন্তু কেন? বেলির ভেতরটা ফের আন্দোলন শুরু করে। চোখ তুলে চেয়ে দেখে সামনে বসা অত্যাধিক মিশুক নারীটিকে। সেই মুহূর্তে দরজা খোলার শব্দ হয়। তৃষ্ণা বেরিয়ে এসেছে, জিন্স আর টি শার্ট পরনে, হাতের তোয়ালে, চুল মুছছে সে। আয়শা হাস্যোজ্জ্বল মুখে চেয়ে কিছু বলতে নাই তৃষ্ণাকে, বলার সুযোগ হয় না। চোখ পড়ে তৃষ্ণার বাহুর জখমজনিত কাটা স্থানে। চমকায় সে, এই তোর হাতে কি হয়েছে? তৃষ্ণা নির্বিকার নিজ জখম নিয়ে, তেমন কিছু না। ব্রেকফাস্ট হয়েছে তোমার? খেয়েছো? আয়শা কথা ঘুরোতে দেয় না, ফের শুধায়, বল আগে, তুই কি মারধর করেছিস? না। আয়শা উঠে গিয়ে ধরে তৃষ্ণার বাহু, ইস, দেখি কতটা গাঢ় কেটেছে। তোর কি হেলদোল নেই রে? ফার্স্ট এইড বক্স আনছি, বস। বেলি যেন এ সময়ের অপেক্ষাতেই ছিল। নিজের পাশে রাখা ফার্স্ট এইড বক্স ঝড়ের গতিতে এগিয়ে দেয় আয়শার দিকে। চোখ মুখে তার বিরহ, তৃষ্ণার মলমপট্টি করার আগ্রহ। এহেন অবস্থায় আয়শা হেসে ফেলে আশ্চর্যজনকভাবে। তৃষ্ণার দিকে আর চোখে চেয়ে বলে, পাগলটার মলমপট্টি করে দাও তো বেলি, আমি খাবার লাগাতে বলি। কথাটুকু বলে আয়শা বেরিয়ে যায়। তৃষ্ণা বিছানায় 2 পা ছড়িয়ে বসলো, চুল মুছছে বাম হাতে তখনও। বেলি কিছুটা দূরত্ব রেখে দাঁড়িয়েছিল, হাতে তার ফার্স্ট এইড বক্স। এবেলায় খুব সাহস বুকে নিয়ে 2 পা এগোলো তৃষ্ণার দিকে, সামনাসামনি এসে দাঁড়ালো। পা জোড়া তার মৃদু কাঁপছে। বসে থেকে তৃষ্ণার মাথাটা তার মাথা অবধি চলে এসেছে। বিষয়টা বেলির ভীষণ ভালো লাগলো। এভাবে তৃষ্ণার মুখ সে বেশ ভালোভাবে দেখতে পারছে। বিলেতি চোখ জোড়ার দর্শন করা যাচ্ছে কাছ থেকে। তৃষ্ণা তোয়ালে সরালো, হাত এগিয়ে দিল স্বেচ্ছায়। বেলি ফার্স্ট এইড বক্স খুলল তাড়াহুড়ো হাতে। ভেতরে অনেক কিছু, তবে সে কি দিয়ে কি করবে বুঝে উঠতে পারছে না। তৃষ্ণা এতে নিঃশব্দে হাসল, নির্দেশনা দিল, প্রথমে ক্লিনজার আর তুলানি। বেলি নিল। তৃষ্ণা পুনরায় বলল, ক্লিনজারে তুলো ভিজা। বেলি তুলো ক্লিনজারে ভিজিয়ে হাত বাড়ালো তৃষ্ণার বাহুতে। লাল হয়ে আছে ক্ষতখানা, রক্ত জমাট বেঁধে আছে। কি বিভৎস দৃশ্য! অজান্তেই বেলির হাত থরথর করে কাঁপতে থাকলো, চোখ ভিজে উঠল। মানুষটা কি ব্যথা পায় না? ছুঁয়ে দিলে তো বিশ্রীভাবে জ্বলবে। তৃষ্ণা আচমকা তার হাত ধরল। ঠান্ডা সেই স্পর্শ কয়েক গুণ বাড়িয়ে দিল বেলির কম্পিত হাতের কম্পন। হাতটা টেনে এক ঝটকায় নিজের ক্ষতস্থানে চেপে ধরেছে তৃষ্ণা, শক্ত করে 2-3টে ঘষা দিয়েছে। বেলি তখন শক্ত করে চোখ বুজে নিয়েছে। তৃষ্ণা ওই বন্ধ চোখের পাতায় চেয়ে বলল, হয়েছে, নে এবার মলমটা। বেলি চোখ মেলে চায়, চোখের কোণ ভিজে উঠেছে তার। কম্পিত হাতে মলম নেয়, অথচ ওই কাটা স্থান ছোঁয়ার আগেই কাঁপতে বসে তার হাত। তৃষ্ণা এবারও ফের একই কাণ্ড করলো। বেলির হাত ধরে টেনে নিজেই মলম লাগাতে সাহায্য করলো। তারপর নিজেই ব্যান্ডেজ করে নিয়েছে বেশ সাবলীল ভঙ্গিতে। এমন সামান্য কাটা দেখে হাত কাঁপে কেন? যখন বড় সড়ো অ্যাক্সিডেন্ট করব তখন কি করবি? বেলি আতকে ওঠে, কি সব বলছেন? তৃষ্ণা পুনরায় হাসে, বাঁকা হাসি। উঠে দাঁড়াই, চল, খিদে পেয়েছে না? তাড়াতাড়ি খেয়ে নে, বেরোতে হবে, স্কুলের দরজা খুলে দিয়েছে বোধহয়। বাগানের দিকটায় টেবিল বসানো হয়েছে, গোল টেবিল। টেবিলে সাজানো হয়েছে হরেক রকমের খাবার। আয়শা একটা চেয়ার পেতে বসেছেন। বেলিকে দেখতেই হাত ধরে পাশে বসালেন।
তৃষ্ণা তার সামনে বসেছে। ব্যান্ডেজ করা হাতটা দৃষ্টিতে আগে লেগেছে। ডান হাতে প্লেট উঠিয়ে খাবার বেড়ে নিচ্ছে। ফাঁকে ফাঁকে সে কথা বলছে আয়শার সঙ্গে। তোমার বর কই? কী অবস্থা তার? আয়শা ভারী রাগিত ভঙ্গিতে আওড়ায়। তোর মামা, তুই জানবি? আমি কিভাবে বলবো? তৃষ্ণা ডান ভ্রু তুলে কৌতুক করে বলে, ভাগ্নেকে দেখার সময় কই তার? এখন তার বউ এসেছে না? না চাইতেও লজ্জা পান আয়শা। থাম তুই। তৃষ্ণা ঠোঁট টিপে হেসে বলে, দেখি একটা ছবি তুলে পাঠাই। হিংসা করাতে হবে তো? দেখো কেমন তেলে বেগুনে জ্বলে উঠে আমাকে কল দিবে। দেখো শুধু। ফাজিল, বন্ধ করে সব। খা এবার। এই বেলি, রুটি আরও নাও। লজ্জা পেও না, পেট ভরে খেয়ে নাও, এরপর স্কুল যাবে তো। বেলি মাথা দোলায়। জি। ঘড়ির কাঁটায় 8:10 ঘরে। স্কুল থেকে কিছুটা দূরে গাড়ি পার্ক করেছে তৃষ্ণা। বেলি ধীরে সুস্থে নামে। এখানটায় মানুষজনের যাতায়াত কম। বইপত্র নিয়ে দাঁড়ানো বেলি কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থাকে নিশ্চুপ হয়ে। বাতাস বইছে, ঠান্ডা বাতাস। রোদের তাপমাত্রা নেই। যা, ভেতরে যা। স্কুল শেষ করে সোজা বাড়ি যাবি। এদিক ওদিক গিয়েছিস যেন না শুনি। কেউ কিছু বললে আমাকে জানাবি। বেলি আর চোখে চায়, মাথা দোলায়। হাঁসফাঁস করে অবশেষে বলে, ওষুধ নিয়েন ব্যথার। বলেই মেয়েটি ফের চিন্তিত গলায় শুধায়, ব্যথা কি করছে? তৃষ্ণার অন্তর ভালোভাবেই ডুবে যায়। নরম হয় কণ্ঠস্বর। ভীষণ। তবে হাতে নয়, আমার বুকে। বেলি হক চকিয়ে মাথা তুলে প্রশ্ন করতে চাইল, বুকেও আঘাত পেয়েছেন? কিন্তু করতে পারল না। দ্বিধা, লজ্জা আর বিলাতি চোখের মাদকাসক্ত দৃষ্টি তাকে ভীত করে তুলল। নজর নত হলো। তৃষ্ণা হাতের ইশারায় যেতে ইঙ্গিত করল পুনরায়। বেলি এবার এক ছুটে পালালো, তবে সম্পূর্ণ গেল না। গেটের পেছনে লোকালো। উকি ঝুঁকি দিয়ে দেখতে চাইল তৃষ্ণার গাড়ি এখনও দাঁড়িয়ে। খুব সময় নিয়ে গাড়ি স্টার্ট করেছে। গাড়িটা আড়াল হতেই সে ভেতরে পা বাড়ালো, তবে ভীষণ চিন্তায় পড়ল। শিলা, বাবলু, ওদের প্রশ্নের কি উত্তর দিবে? কই ছিল এতক্ষণ? মাসখানেকের জন্য তৃষ্ণা গায়েব। দেখা সাক্ষাৎ নেই, গ্রামে ফিরছে না। বেলি জানে না আবার কবে মানুষটার দেখা পাবে। গ্রামে ঠিক কমাস বাদে ফিরবে, তবুও রোজ অপেক্ষা করে। অস্থির মনে চারপাশে তাকায়। স্কুল যাবার পথে আশেপাশে চোখ বোলায়। উথাল পাতাল ঢেউ তোলে, হৃদয় ব্যাকুল হয়ে শূন্য হয়ে ফিরে। এই ব্যাকুলতা নিয়ে তৃষ্ণার 6টা স্কেচ বানিয়ে ফেলেছে। প্রত্যেকটা স্কেচে বিভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছে মানুষটাকে। প্রথম স্কেচে তৃষ্ণা গাড়ির সঙ্গে লেপ্টে দাঁড়িয়ে, তেমনি দ্বিতীয় স্কেচে মানুষটা বোনেটের ওপর বসে। শেষের স্কেচ যেটা গতকাল লিখেছে, সেখানে বেলি অদ্ভুত একটা কাজ করে ফেলেছে। তৃষ্ণার লম্বা আঙ্গুলের ফাঁকে সিগারেট এঁকে দিয়েছে। কেন সে জানে না। 2 আঙ্গুলের ফাঁকে সিগারেট গুজে বাঁকা হেসে দাঁড়ানো এক সুদর্শন পুরুষের স্কেচ। সেটা বেলি বেহায়ার মতো অজস্রবার দেখেছে। মধ্যরাত তখন, আধারে নিমজ্জিত চারিপাশ, উদ্ভটতম শব্দের হাঁসফাঁস। বেলি জানালায় মাথা ঠেকিয়ে আছে। দূর আসমানের রূপকথিত চাঁদের পানে তাকিয়ে আছে। ছবি আঁকা তার এক ধরনের আসক্তি, নেশা। ছোটবেলা থেকেই মারাত্মক সুন্দর ছবি আঁকতে জানে সে। ছোট থেকে আঁকা আঁকিতে আগ্রহ তার। অত্যন্ত আগ্রহ বেড়েছে গ্রামের স্বচ্ছ নদীর স্কেচ বানিয়ে। স্কেচটা একদম জীবন্ত। এরপর থেকে প্রায়শই এঁকে থাকে। তবে খুব পছন্দের জিনিস, পছন্দের মানুষ।